أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته আমি মোহাম্মদ ইউনুস মিয়া আয়কর আইনজীবী ও কোম্পানি আইন উপদেষ্টা ঢাকা পুরানা পল্টন থেকে বলছিলাম। আজ 4/11/25 মঙ্গলবার। এই মুহূর্তে যারা আমার এই ফেসবুক লাইভটা দেখতেছেন বা পরবর্তীতে দেখবেন, আপনারা অবশ্যই জানেন এই ফেসবুক লাইভের একমাত্র উদ্দেশ্য সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা আমাদের ডেস্টিনি গ্রুপের 45 লক্ষ ডিস্ট্রিবিউটরকে দুদকের মাধ্যমে তথাকথিত মিথ্যা মামলা দিয়ে 2012 সালে আমাদের ডেস্টিনি গ্রুপের টপ ম্যানেজমেন্ট ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার, সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল এম হারুনুর রশিদ, বীর প্রতীক স্যার সহ টপ ম্যানেজমেন্টকে জেলে নিয়ে গিয়ে এই 45 লক্ষ লোকের রুটি রুজি বন্ধ করে দেয়। এই 45 লক্ষ লোকের মধ্যে বেশ কিছু লোক কনফিউজ। সঠিক তথ্য দেওয়ার জন্য এই ফেসবুক লাইভ আমি শুরু করেছিলাম। আপনারা ইতিমধ্যে সবাই অবশ্যই অবগত আছেন, আমি এই ফেসবুক লাইভে ইচ্ছাকৃত আসিনি। আমাকে জড়িয়ে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার সহ আমাদেরকে জড়িয়ে বেশ কিছু ফেসবুক নেগেটিভ স্ট্যাটাস দেওয়া শুরু করে। পরবর্তীতে কমেন্টস পোস্ট করে এগুলার উত্তর দিতে পারতেছি না, এবং কিছু বেকার লোক, আকাইম্মা লোক ফেসবুকে, ইউটিউবে ইউজার লাইক কমেন্ট শেয়ার বৃদ্ধি করে অনলাইন থেকে ডলার কামানোর ধান্দায় নেগেটিভ প্রচার করতেছে। দেখলাম যে পোস্ট করে কমেন্টস লাইক করে এগুলো উত্তর দিতে অনেক সময় লাগে। আবার যদি উত্তর না দিই তাহলে ওরা আবার পোস্ট করে ভয় পাইছি, প্রতিবাদ না করলে বলে যে ভয় পাইছি, প্রতিবাদ করলে প্রচুর সময় চলে যায়। তাই সিদ্ধান্ত নিয়েছি প্রতি সপ্তাহে একদিন লাইভ করব 1 ঘন্টা রাত্রে, এবং সপ্তাহে একদিন প্রশ্নোত্তর পর্ব দেব। তাই আজকে যারা আমার এই লাইভ দেখতেছেন, দেশ বিদেশ বিশ্বব্যাপী, বাংলাদেশ তথা বিশ্ব থেকে যারা আমার এই লাইভটা দেখতেছেন, অংশগ্রহণ করতেছেন, অনেকে এখানে আবু সাইদ ভাই দেখতেছেন, সৌরভ আলী ভাই দেখতেছেন, এরশাদ আলী ভাই দেখতেছেন, মুক্তার হোসেন ভাই, আরও অনেকেই। তবে আমি যেটা গত সপ্তাহে পূর্বে ঘোষণা দিয়েছি, আজকে আপনাদের নাম ধরে থ্যাঙ্কস দেব না, সবাইকে থ্যাঙ্কস। আগামীকালকে একই সময় আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, বুধবার রাত্র 9টা থেকে 10টা আমি প্রশ্নোত্তর পর্বটা করার চেষ্টা করব। তাই মনির ভাই বিদেশ থেকে দেখতেছেন, আপনাকেও ধন্যবাদ। মনির ভাইকে দেখে আর না বলে পারলাম না, ধন্যবাদ আপনাকে। তো আজকে অনেকগুলা ভালো সংবাদ, আরও অনেকগুলা সংবাদ আছে। আজকে কয়েকটা ভালো সংবাদ পাবেন 100%। পাশাপাশি আরও কিছু সংবাদ আছে যেটা 80% কমপ্লিট, 85% কমপ্লিট, 90% কমপ্লিট, 95% কমপ্লিট, 99% কমপ্লিট। এগুলো আস্তে আস্তে ভালো সংবাদগুলো পাবেন। তবে আমি যেটা বলতে চাচ্ছিলাম, সম্ভবত আগামী সপ্তাহ থেকে মঙ্গলবার এবং বুধবার, এখনও আমি আমাদের পিএইচডি ফোরামের মাধ্যমে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যারের শিডিউলটা ঠিক হয় নাই। তবে আমি যদি ভুল করে না থাকি এবং আমার তথ্য যদি সঠিক থাকে, আগামী সপ্তাহে রাত্র
আগামী সপ্তাহে মঙ্গলবারে রাত্র 9টা থেকে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার ডেস্টিনির সাধারণ ডিস্ট্রিবিউটারদের উদ্দেশ্যে পিএইচডি ফোরামের মাধ্যমে সরাসরি লাইভ প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ করবেন। ওখানে আপনারা রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যারকে সরাসরি প্রশ্ন করতে পারবেন, সরাসরি উত্তর দিবেন। আমি যদি ভুল করে না থাকি, এই প্রোগ্রামটা হয়তো আগামী মঙ্গলবার, সপ্তাহে একাধিক দিন হতে পারে। সপ্তাহে তো প্রত্যেক শনিবার তো আসেই 9টা থেকে পিএইচডি মিটিং, সেটা নির্ধারিত। তাহলে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার যদি রাত্র 9টা থেকে পিএইচডি মিটিংয়ের মাধ্যমে পিএইচডিদের মাধ্যমে লাইভ প্রশ্নোত্তর পর্ব দেয়, তাহলে একই সময় রাত্র 9টা থেকে আগামী মঙ্গলবার আমি আমার লাইভটাকে কন্টিনিউ করা যুক্তিযুক্ত মনে করতেছি না। তাই যদি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের লাইভটা রাত্র 9টা থেকে ঠিক থাকে এবং আল্লাহ পাক যদি আমাকে বাঁচাই রাখে, আগামী মঙ্গলবার আমি সন্ধ্যা 7:30 থেকে সন্ধ্যা 7:30 থেকে 8:30-এর মধ্যে লাইভ করব এবং 8:30-এর মধ্যে লাইভটা শেষ করে 9টা থেকে রফিকুল আমিন স্যারের প্রোগ্রামে অ্যাটেন্ড করব। অর্থাৎ আমাদের কাছে এই মুহূর্তে সবচাইতে জরুরি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার, ওনাদের ইনফরমেশন। তো যাক, আজকে যারা এই লাইভ কমেন্টস দেখতেছেন, সরাসরি দেখতেছেন, লাইক করতেছেন, কমেন্টস করতেছেন, শেয়ার করতেছেন, সবাইকে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। পরবর্তীতে যারা দেখবেন এবং লাইভ কমেন্ট শেয়ার করবেন, তাদেরকেও আন্তরিকভাবে ধন্যবাদ। আর আপনারা ইতিমধ্যে অবশ্যই জানেন, আমি এই ফেসবুক লাইভটা 1 মাস পরে অটোমেটিক ফেসবুক আইডি থেকে ডিলিট হয়ে যায়, ডাউনলোড করতে বলে। এই জন্য আমি যেই কাজটা করি, প্রতি সপ্তাহে আমার ফেসবুক লাইভটা করার পরবর্তীতে আমি এটাকে ডাউনলোড করে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপলোড করে আবার শেয়ার করে দিই ফেসবুকের মাধ্যমে। অর্থাৎ 1 মাস পরে আমার এই ফেসবুক ভিডিওটা ডিলিট হয়ে গেল অটোমেটিক, আমার ইউটিউব চ্যানেলটায় আপনারা এটা দেখতে পারবেন ইনশাল্লাহ, সংরক্ষণ ভবিষ্যতের জন্য। তো যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে দেখবেন, তারা দয়া করে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবারও বলতেছি, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস ইউটিউব চ্যানেলটা করে দিবেন। আমি ইতিমধ্যে বলেছি, আমি কিন্তু অনলাইনে ডলার ইনকাম করার জন্য এই সময় যদি আমি ইনকাম ট্যাক্সের একটা ফাইল কাজ করি, একটা উকিলের চেম্বারের সময় দিই, আমার মক্কেলকে সময় দিই, অবশ্যই আমি টাকা ইনকাম করতে পারি। কিন্তু সেই কাজটা বাদ দিয়ে আমি ফেসবুকে সময় অপচয় করে কেন আসতেছি? একমাত্র উদ্দেশ্য 45 লক্ষ লোকদের মধ্যে বেশিরভাগ লোক যারা কনফিউজড, অর্থাৎ বর্তমানে এই যে আমাদের ডেস্টিনি গ্রুপিংয়ের মধ্যে কনফিউজড, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং। এই রাইট এবং রঙের পার্থক্যটা অনেকে ডিসিশন নিতে পারতেছে না, তারা মাঝামাঝি পড়ে থাকে, তারা ডিসিশন নিতে পারতেছে না। এই নিরপেক্ষ লোকগুলা, যাদের কনফিউজড লোকগুলা আইনের দৃষ্টিতে একদম সঠিক এবং অ্যাকুরেট তথ্য পেয়ে সঠিক ডিসিশন নিতে পারে, এই জন্য আমার এই লাইভ। এবং আমি এই লাইভের জন্য মানুষের কাছে কোনো রিওয়ার্ড চাচ্ছি না। আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমি রাজনীতি করতে চাই। ইতিমধ্যে রাজনীতি দল, আজকে বলবো, একজন পলিটিশিয়ান হতে চাই, মানুষের জন্য কাজ করব। সূরা বাকারাতে আল্লাহ যেটা বলছিল, বিসমিল্লাহির রহমানির রহিম, ওই যে কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে নবী, আপনি স্মরণ করুন, যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে ডেকে বলছে, দুনিয়াতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, খলিফা, প্রতিনিধি। তার মানে আল্লাহ আমাদেরকে ওনার প্রতিনিধি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং আমাদেরকে প্রতিটা কাজের জন্য হিসাব নেবেন এই মানুষ। সুতরাং আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমি আপনাদের ভালোবাসা চাই, আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার চাই, ভালোবাসা চাই, থ্যাঙ্কস চাই, ধন্যবাদ চাই, কোনো টাকা পয়সা চাই না, কোনো রিওয়ার্ড চাই না। আমি মানুষের জন্য কাজ করব। বয়স তো অলরেডি আমি 1995 সালে এসএসসি পাস করেছি, তাহলে বয়স ধরেন 45+, 46 চলতেছে। আর কয়দিন আর বাঁচবো? আল্লাহ পাক রাব্বুল আলামিন
আমাকে যেই কদিন জীবিত রাখে আমি এই কয়েকটা দিন মানুষের কল্যাণে আমার লাইফটাকে উৎসর্গ করতে চাই। আমি শুধু আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব আশরাফুল কাউ, শুধু মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের উপকারে কাজ করতে চাই। যেখানে অন্যায় হবে আমি যাতে এককভাবে প্রতিবাদ করতে পারি, সংঘবদ্ধভাবে প্রতিবাদ করতে পারি, ন্যায়ের পক্ষে দাঁড়াতে পারি, দলীয়ভাবে প্রতিবাদ করতে পারি, প্রশাসনিকভাবে দলীয় করতে পারি। অর্থাৎ আল্লাহ পাক যাতে আমাকে কবুল করে, অন্যায় আছে যেখানে, প্রতিবাদের জন্য আমি আছি সেখানে। আমি মানুষের উপকার করতে চাই এবং এই প্রতিদান কিন্তু আমি মানুষ থেকে চাই না। আমি মানুষের জন্য কাজ করব, কিন্তু আমি মানুষের থেকে প্রতিদান চাই না। আমি মানুষের সৃষ্টিকর্তা, মানুষের মালিক, মানুষের মাহবুদ মহান আল্লাহ রাব্বুল আলামিন থেকে প্রতিবাদ চাই। আমি আল্লাহর সৃষ্টির জন্য কাজ করব, আল্লাহর থেকে প্রতিদান চাইব। উনি আমাকে কিছু প্রতিদান, আমার দৃঢ় বিশ্বাস, আমার আল্লাহর প্রতি বিশ্বাস আছে, উনি কিছু প্রতিদান আমাকে দুনিয়াতে দিবেন, কিছু আখেরাতে দিবেন, কিছু আমার আত্মীয় স্বজন উপর দিবেন। যাক, সেই দিকে যাচ্ছি না। আজকে অনেকগুলা, যদিও আপনারা আজকে অনেকগুলা ভালো সংবাদ শুনতে চাচ্ছেন, তো ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া বাদ এটা নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন, কিন্তু ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়ার সাইটেও সবসাইতে একটা ব্রেকিং নিউজ আছে। ব্রেকিং নিউজ, কঠিন নিউজ, অনেকগুলাই ভালো সংবাদ আছে, তার মধ্যে প্রথম ব্রেকিং নিউজটা আসেন। ইতিমধ্যে মানে আজকে আপনারা আমার ফেসবুকে পোস্ট দেখছেন, হালকা পাতলা 1-2 মিনিটে একটা লাইভ ভিডিও দেখছেন সন্ধ্যা 6টার পরে। অর্থাৎ আপনি যখন পথ হারিয়ে যাবেন, এলোমেলো হয়ে যাবেন, মনে করুন আপনি আপনার কোনো গন্তব্যে যাচ্ছেন। যেমন ঢাকায় একটা জায়গা আছে 7 রাস্তার মাথা, ঢাকার তেজগাঁতে একটা জায়গা আছে 7 রাস্তার মাথা। অর্থাৎ ওইখানে ওই মোড়ে গেলে 7টা রাস্তা 7 দিকে গেছে। তাহলে ওখানে সাধারণত যেই কোনো লোক গিয়ে কনফিউজড হয়ে যায়। তাহলে আপনার সঠিক রাস্তা কিন্তু একটা, কিন্তু ওখানে 7 রাস্তা, মানে 7টা রাস্তা। কোনো কারণে ভুল রাস্তা চলে গেলে আবার ফেরত আসতে হয়। ঠিক আমরা যেই জিনিসটা, আমরা গত 12-13 বছর আওয়ামী লীগের কারণে, নট ইচ্ছাকৃত, আমরা আওয়ামী লীগের কারণে, আওয়ামী লীগের শাসিত, পালিত, গৃহপালিত প্রশাসন, গৃহপালিত দুদক, এদের কারণে আমরা গত 12-13 বছর, 12 থেকে 25 সাল অবহেলিত, অত্যাচারিত। আমরা 7 রাস্তাতে ছিলাম, আমরা সঠিক রাস্তায় যেতে চাইছিলাম, আমাদেরকে বাধ্য করে ভুল পথে নিয়ে গেছে ধ্বংস করার জন্য। যাক, মহান আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র আছেন, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান। আল্লাহ কারো উপর জুলুম করেন না, উনি অবশ্য ন্যায় বিচারের করেন, আল্লাহ ন্যায় বিচার করেন, ধৈর্যশীলদের সাথে থাকেন। তো যেটা বলতেছিলাম, এই মাল্টি লেভেল মার্কেটিং, ডাইরেক্ট মার্কেটিং তথা ডেস্টিনি গ্রুপের সৃষ্টিকর্তা ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসাইন স্যার 90-এর দশকে, আমি যদি ভুল করে না থাকি 96 কি 97-তে, এই দুইজন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যার ক্যানাডিয়ান লাইফস্টাইল শেষ করে আরামায়েশের জীবন ছেড়ে দিয়ে বাংলাদেশে এসেছে বেকার মুক্ত বাংলাদেশ গঠন করার জন্য। শুরুতেই জিজিআর নামক একটা কোম্পানি কানাডা থেকে নিয়ে আসছিল, ওর ম্যানেজমেন্ট সমস্যা করছিল। পরবর্তীতে নিউ ওয়ে নতুন করে শুরু করছে, নিউ ওয়ে বাংলাদেশ। সেখানেও কিছু না করে পরবর্তীতে সফলতা না পেয়ে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যার যৌথ উদ্যোগ নিয়ে, সাথে আরও আমাদের গোপরান স্যার, মেজবাউদ্দিন স্যার, সাইদুর রহমান সাহেব, আরও বেশ কয়েকজনকে সাথে নিয়ে ডেস্টিনি 2000 লিমিটেড নামক কোম্পানি গঠন করে 2000 সালের 14 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে রেজিস্ট্রেশন নাম্বার পায় RJC, রেজিস্টার অফ জয়েন্ট স্টক থেকে। আসেন, তাহলে এই দুইজন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার একত্রে বাংলাদেশে আসছিল 90-এর দশকে, একত্রে ব্যবসা শুরু করেছিল, একত্রে চলত। 2012 সালে এই দুইজন আবার একত্রে আত্মসমর্পণ করে জেলে যায় এবং একত্রে আবার 25 সালের জানুয়ারি মাসের 15 তারিখে দুইজনে মুক্তি পায়। এই দুইজন আমাদের কাছে 1+1 2 না,
দুইটা এক পাশাপাশি বসাইলে 11। এই মোহাম্মদ হোসাইন স্যার যদিও জানুয়ারি থেকে বাইর হয়, এর আগেই এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার, তার দোসররা এবং তথাকথিত আমাদের ডেস্টিনির লাভাররা, ডেস্টিনির যারা ভালোবাসে, জীবন দি ফেলায়। ওই ভালোবাসা কেমন এটা নিয়ে আমরা কিছু চারপাশে 20-50 জন ডেস্টিনির লাভার দেখতেছি। তারা কেমন লাভার, এর আগে আমি একটা লাইভ অনুষ্ঠানে বলছি। এক বন্ধু খুব পয়সাওয়ালা, তার বাড়িতে আগুন লাগছে, তার শুভাকাঙ্ক্ষী বন্ধুর কোনো অভাব নাই। যখনই শুনছে আগুন লাগছে, তার এক বন্ধুর পেট্রোল পাম্পের ব্যবসা ছিল, সেই আগুন নিবানোর জন্য 10 ট্রাক পেট্রোল আইনা আগুনে ঢেলে দিছে। কি ঢেলে দিছে? 10 ট্রাক পেট্রোল। 10 ট্রাক পেট্রোলে একটা বাজার মূল্য আছে, খরচ আছে। ওই বন্ধু কিন্তু এর আগুনটা কমানোর জন্য 10 ট্রাক পেট্রোল স্যাক্রিফাইস করছে। আরেক বন্ধু ছিল কেরোসিন তেলের ব্যবসা, সে 10 ট্রাক কেরোসিন এনে ঢাইলা দিছে। আরেক বন্ধু ছিল সমিল, ওই যে কাঠছিড়া যে ওই জাতীয় ব্যবসা, সে 5 ট্রাক আইনা ওই যে বুসি বালু যেটা দিয়ে আগুন ধরায় ওইটা এনে ঢাইলা দিছে। এভাবে প্রত্যেকটা বন্ধু ওনাকে সহযোগিতা করতেছে। কিন্তু ঘটনাটা যেটা ঘটছে, আগুনটা নিবার বদলে আগুন আরো দাউ দাউ করে জ্বলতেছে। কারণ ওই পেট্রোলের ব্যবসা বন্ধু, কেরোসিন তেলের ব্যবসায়ী বন্ধু এবং সমেল ব্যবসায়ী বন্ধু যদিও তাদের আর্থিক ক্ষতি করে এই বন্ধুকে হেল্প করছে, তথাপিও তারা যেই পদার্থটা ওই আগুনে নিবানোর জন্য দিছে, এইগুলো আগুন কমায় না, এগুলো আগুন বৃদ্ধি করে। অর্থাৎ আগুন বৃদ্ধি করছে। আসলে ওইখানে দরকার ছিল ফানি, কিন্তু ফানি না দিয়ে ওরা বন্ধুকে বুঝাচ্ছে, বন্ধু তোর জন্য তো জান ফান 10 ট্রাক পেট্রোল স্যাক্রিফাইস করে দিছি। ঠিক আমরা 2012 সালে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হুসাইন স্যার জেলে যাওয়ার সময় দায়িত্ব দিয়ে গেছে একটা কমিটিকে। এরপরে ওনারা যখন জেলে আটকাই যায়, ওনাদেরকে প্ল্যান ওয়াইজ যখন আটকিয়ে দেওয়া হয়, এর পরিবর্তে ওই বন্ধুর পেট্রোল ব্যবসায়ীর মতো, কেরোসিন তেলের ব্যবসায়ীর মতো, পেট্রোল পাম্পের ব্যবসায়ীর মতো বেশ কিছু ডেস্টিনি লাভার দেখতেছি, যারা ডেস্টিনির জন্য জানফান দিয়ে দিচ্ছে। কিন্তু ডেস্টিনি আগুন নিভতেছে না, ব্যবসাও চালু হচ্ছে না। ফাইনালি হাসিনা চলে গেছে 5 আগস্ট। এরপরে বলা হয়েছিল যে বিজয় দিবস, 24 সালের বিজয় দিবস আপনি ডেস্টিনি কমিশন দিয়ে বিজয় দিবস পালন করতে পারবেন। সেই 24 সালের বিজয় দিবস বাদ দিই, আগামী মাসে আরেকটা বিজয় দিবস আসছে, কিন্তু বিজয়ের কোনো চিহ্ন দেখতেছি না। NFC কার্ড আমি নিজে অর্ডার দিছি, পকেটের টাকা দিয়ে প্রোডাক্ট অর্ডার দিছি, আলির সেন্টারে প্রোডাক্টটাও এখনো পাই নাই, NFC কার্ডটাও পাই নাই। পকেটের আনাম কষ্ট করা টাকা গেছে। ওকে, একাধিক সেন্টারে, যাক সেটা নিয়ে অন্যদিকে যাচ্ছি, আজকের উদ্দেশ্য ওটা না। এখন তাহলে যেই কথাটা বলতে চাচ্ছিলাম, এই রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসেন স্যার একত্রে শুরু করছে। 15 জানুয়ারি বাইর হওয়ার পরে এরই মাঝে এই যে 22 সালে যে বোর্ডে ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া নিষিদ্ধ ছাত্রলীগ, এরা সব প্ল্যান করে ইতিমধ্যেই পূর্ব পরিকল্পনা মাফিক আমাদের ডেস্টিনি গ্রুপের অন্যদের নামে দেয়নি। মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার, রফিকুল আমিন স্যারের স্ত্রী ফারাদিবা ম্যাডাম, হোসেন স্যারের স্ত্রী মেজর সাকিব, গোপরানুল হক স্যার, মেজবাউদ্দিন স্বপন, সাইদুর রহমান, এই যে আমাদের এদের বিরুদ্ধে মামলা দিয়া ওয়ারেন্ট করে পলাতক দেখে হুলিয়া জারি করে রাখছে। অর্থাৎ এটা ছিল আওয়ামী লীগ দুদকের এবং বর্তমান ওই ডেস্টিনি লাভার যারা ডেস্টিনি ব্যবসা চালু বা আলিশ সেন্টারে যারা দাবিদার মনে করে, এরা এই সমস্ত মামলা দিয়া রিজার্ভে রাখছে, গোপন রাখছে। দেখেন কি আফসুস, কাকে বলবো এই সমস্ত কথা। মামলা করছে, ঠিকানা জানে জেলখানায়, তাহলে ওনাদেরকে অ্যারেস্ট দেখাইব, সেটা না দেখাইয়া কি দেখছে, রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার, এরা নাকি পলাতক। এরা কি পলাতক?
19 সালে মামলা দিয়ে রাখছে, 22 সালে 23 সালে মামলা দিয়ে রাখছে, নতুন করে দি এই সমস্ত মামলা কি দেখাইছে, ইনারা পলাতক। এরপরে জানেন আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশের জেলে ওনারা হাসিনা সরকার আটকে রাখছে। বিচারক বলেন, বাদীপক্ষের আইনজীবী বলেন, কেউ খুঁজা পায় না। আবার পুলিশে মামলার তদন্তে লেগছে, ওনারা বর্তমানে জেলে আছে। এবার পুলিশও বলে না যে ওনাদেরকে অ্যারেস্ট দেখান এই মামলাগুলায়, কারণ এই মামলাগুলো যদি তখন অ্যারেস্ট দেখাইতো এই মামলাগুলো অটোমেটিক সমাধান হয়ে যেত, কারণ ওনারা তো হাসিনার কারাগারে, তাহলে এখন আর এই হয়রানিটা হইতো না। সেটা না করে কি করছে, পলাতক দেখাইছে। পলাতক দেখাইয়া পত্রিকাতে হুলিয়া জারি করছে। যেমন এখন হাসিনা পলাতক, সত্যিকারই পলাতক। হাসিনার বিরুদ্ধে পত্রিকা দিচ্ছে, হুলিয়া জারি করতেছে, তারপরে বিচার করতেছে। আপনাদেরকে দুঃখের সংবাদ বলতেছি, এই দেশের আইনের শাসন 12 সালের পরে সবাই জানে, রাষ্ট্র জানে, মিডিয়া জানে, উকিলরা জানে, কোর্ট জানে, বাদীরা জানে, আমাদের ভিতরে ষড়যন্ত্রকারীরা সবাই জানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যার জেলে, অ্যারেস্ট, আন্ডার কাস্টডি অব দ্য গভর্নমেন্ট অফ স্বৈরাচার শেখ হাসিনা। কিন্তু এই নতুন নতুন মামলাগুলো কি করছে, 19 সালে ওনাদেরকে পলাতক দেখাইছে, হুলিয়া জারি করছে এবং পলাতক দেখাইয়া ওয়ারেন্ট করে চুপচাপ রাখি দিছে। যখনই 15 জানুয়ারি বাইরে গেছে, জানুয়ারি দেখলো, ফেব্রুয়ারি দেখলো, মার্চের থেকে এগুলো অ্যাক্টিভ করা শুরু করছে। ওই যে আমেরিকা রাশিয়া যেরকম পারমাণবিক বোমা ধরে রাখে, অ্যাক্টিভ করে, ঠিক এটা অ্যাক্টিভ করে দিয়া যাতে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারকে আবার জেলে নেওয়া যায়, ফারাদিবা ম্যাডাম যাতে জেল থেকে বাইরিতে না পারে, হোসেন সাহেব যাতে অফিস করতে না পারে, এগুলা করে ওয়ারেন্ট করা, এরা হুলিয়া জারি করাই এই প্রশান্ত ভূষণ বড়ুয়া গং ডেস্টিনি বিরোধীরা বা যারা আশরাফুল আমিন গংটা অন্যান্য যারা, এরা ঐক্যবদ্ধ বা অন্যান্য দলের নাম এখন বলবো না, সামনে অবশ্য বলবো, সংঘবদ্ধ কি করছে, হুলিয়া জারি করে রাখছে, এই দিক দিয়ে ওয়ারেন্ট করে রাখছে, এই দিক দিয়ে প্রচার করতেছে রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসাইন স্যারের মাঝে মিল নেই, একজন একজনের দেখতে পারে না, একজন অফিসে। আসলে মূল ঘটনাটা এতদিন আপনাদেরকে বলি নাই, মামলার সিক্রেটের কারণে, নিরাপত্তার কারণে আমরা কাজ করেন, আমাদের শত্রুর কোনো অভাব নাই, আমাদের সকল কথা আউট হই, আমাদেরকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। মনে করেন আমি পল্টন থেকে জজ করে যাব, আমার লাগার কথা আধা ঘন্টা, সেখানে রাস্তা রাস্তা ব্যারিকেড দিই, আমাকে সেখানে পল্টন থেকে ধরেন জজ করে যাইতে আধা ঘন্টার জায়গায় লাগতেছে 4 ঘন্টা। এইভাবে আমাদেরকে বাধা দেওয়ার একটা গ্রুপ আছে। এবং সবচাইতে দুঃখজনক বিষয়, আপনারা জানলে অবাক হবেন, এরা আমাদের সম্পদ, ডেস্টিনি গ্রুপের সম্পদ ভোগ করে ওইটার ইনকাম থেকে আবার আমাদের পাউন্ডার ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারের বিরুদ্ধে আবার বিনিয়োগ করে, সোশ্যাল মিডিয়ায় বিনিয়োগ করে, ইউটিউবে বিনিয়োগ করে। এই যে যারা নেগেটিভ প্রচার করতেছে, এদের তো কাম কাজ নেই, তাহলে এরা খায় কই থেকে? ডেস্টিনিতে ব্যবসা চালু হয় না, ডেস্টিনিতে স্টেটমেন্ট প্রকাশ হয় না, তাহলে এরা খায় কি করে? ওই ওখান থেকে বিনিয়োগ করে এদেরকে একটা স্যালারি দিচ্ছে, স্যালারি দিয়ে যে তোরা নেগেটিভ প্রচার কর, এবং কাজ স্যালারি কত নিয়োগপত্র, এইটাও আমরা প্রকাশ করবো ইনশাল্লাহ। সবচাইতে প্রথম যে ভালো সংবাদটা, আজ আমাদের মোহাম্মদ হোসাইন স্যার এই মামলার বেড়াজাল থেকে ইতিমধ্যে আমরা রফিকুল আমিন স্যারকে এই মামলার বেড়াজাল থেকে ইনশাল্লাহ মুক্ত হয়েছে। সবগুলা মামলা জামিন নিয়ে মামলায় ইনশাল্লাহ ফারাদিবা ম্যাডাম নেওয়া হয়েছে। এবং আমাদের হোসেন স্যারের যেই অনেকগুলো জামিলার মধ্যে বড় 3টা জামিলা ছিল, ইনশাল্লাহ আমরা গত বুধবার 29 তারিখ একটা সমাধান করছি, ইনশাল্লাহ 30 তারিখ বৃহস্পতিবার একটা সমাধান করছি। আর সবচাইতে বড়টা দেখেন, এই বিরোধী পক্ষ এটা রবিবারে সমাধান করার কথা, আমাদেরকে বাধা দিয়ে রবিবার করতে দেয় নাই। এরপর এটা সোমবার সমাধান করার কথা, গতকালকে 3 তারিখ আমাদেরকে প্রচন্ড বাধা দিয়ে হোসেন সাহেব যাতে ফ্রি হইতে না থাকে, হোসেন স্যার
গতকালকে 3 তারিখে প্রচণ্ড বাধা দিছে। এরপরে আজকে আবার 4 তারিখে বাধা দেওয়ার চেষ্টা করে ইনশাল্লাহ আমরা সকল কিছু ছড়াই উতরে পার হয়ে শেষ পর্যন্ত সাকসেস হয়েছি আলহামদুলিল্লাহ। এবং আমাদের হোসেন সাহেব এখন থেকে মুক্ত। এরপরে উনি জজ কোর্ট থেকে কাজটা সেরে ইনশাল্লাহ সবগুলা মামলাতে ফ্রি হয়ে উনি সরাসরি ওখান থেকে আলিশ সেন্টারে এসেছেন। এবং আপনারা ফেসবুকে লাইভ দেখছেন, বৈশাখী টিভিতে একটা মিডিয়া হয়তো নিউজ আসবে, এবং আমাদের অন্যান্য ডিস্ট্রিবিউটার ছিল, অনেকে লাইভ করছে। হোসেন স্যার আজকে আলিশ সেন্টারে অফিস করছে ইনশাল্লাহ। এবং আলহাজ মোহাম্মদ হোসেন স্যারের আম্মা প্রচণ্ড অসুস্থ, তারপরে উনি আগামীকালকে ওয়াদা দিছে সকাল 10টা বাজে আলিশ সেন্টারে উঠবেন। আবার আপনাদেরকে বলতেছি, সকাল 10টা বাজে আলিশ সেন্টারে উঠবেন, অনেকক্ষণ অফিস করবেন। এরপরে কচিকাছাতে আমাদের ডেস্টিনি একটা প্রোগ্রাম আছে, ওখানে অতিথি হিসেবে বক্তব্য দিবেন। তা আপনারা যারা আমার এই লাইভ কমেন্ট শেয়ার দেখতেছেন, যারা ঢাকাতে আছেন, কালকে সম্ভব হলে 10টা বাজে আলিশ সেন্টারে এসে হোসেন স্যারের সাথে দেখা করবেন, উনি থাকবে। এবং আলিশ সেন্টারের পাশে সেগুন বাগিচা কচিকাছা মিলনায়তনে প্রোগ্রাম আছে, ওখানে আলহাজ মোহাম্মদ হোসেন স্যার থাকবেন, রফিকুল আমিন স্যার থাকবেন, ওনার সাথে দেখা করবেন। এবং কালকে থেকে আলহাজ মোহাম্মদ হোসেন স্যার ইনশাল্লাহ মুক্ত আকাশে বিজয় ডেস্টিনি বিষয়ে কাজ করা শুরু করবে। এবং ওনার মুখ থেকে এমন কিছু তথ্য পাবেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন। কিছু কিছু লোকেরা আপনাদেরকে গলা টিপে মেরে ফেলতে ইচ্ছা করতে হবে, এদের চামড়া গোস্ত আপনাদেরকে কাঁচা চিবিয়ে খাইতে ইচ্ছে করবে। হোসেন সাহেব নিজ মুখে বলবে। আমাদের রফিকুল আমিন স্যার তো পজিটিভ মানুষ, স্যার তো বেশি বলে না ইনশাল্লাহ, বা উনি ব্যস্ত। হোসেন সাহেব নিজ মুখে বলবে কিভাবে ওনাদেরকে জেলে নিয়ে গেছে, জেলে নেওয়ার পরে কিভাবে ষড়যন্ত্র করা হয়েছে, কিভাবে হোসেন স্যারের কষ্ট দিছে। ওনারা দুইজন জেলখানা একত্রে থাকি সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করতো, ওইটার মধ্যে গ্যাঞ্জাম করিয়া জেল ডিভিশন বাদ দিয়া বিভিন্ন কষ্ট করে জেল জীবন যাপন করতে বাধ্য করছে। এবং মোহাম্মদ হোসেন স্যার, রফিকুল আমিন স্যারকে যারা জেলখানার মধ্যে বাইর থেকে সহযোগিতা করতে আর্থিকভাবে মামলা চালানোর জন্য, জামিনের জন্য, ওদেরকে কি করে বিভিন্নভাবে বাধা দেওয়া হয়েছে, ওরা যাতে সহযোগিতা করতে না পারে, দেশটির নামটা যাতে চিরতরে বাদ হয়ে যায়, এটার কি কি ব্যবস্থা করা হয়েছে আপনারা এগুলা হোসেন সাহেবের সাথে, হোসেন স্যার আলহাজ মোহাম্মদ হোসেন স্যার নিজ মুখে বলবেন হোসেন স্যার ইনশাল্লাহ। এবং আগামীকালকে উনি হয়তো 10টা থেকে অফিস করবেন, আলিশ সেন্টারে উঠবেন ইনশাল্লাহ। এরপরে উনি ওনার আম্মাকে দেখতে যাবেন। ওনার আম্মা অসুস্থ, ব্রাহ্মণবাড়িয়া, বয়স্ক বৃদ্ধ মানুষ। প্রশান্ত ভূষণ বড়ুয়া কি শেষ হয়েছে, নাজিম ভাই উদ্দিন হয়েছে, আমি ওইদিকে আসতেছি, যদিও প্রশ্নোত্তর ফল আগে ওইদিকে আসতেছি। প্রশান্ত দ্বিতীয় এজেন্ডা, আগে হোসেন স্যারেরটা শেষ করি, প্রশান্তর বিষয়টা এরপরে বলবো। আচ্ছা আসেন, কারণ আমাদের সাইডে প্রশান্ত ভূষণ বড়ুয়ার সাইডে আমাদের বড় শক্তি হলো মোহাম্মদ হোসেন স্যার, ওনাদেরকে আমাদের দরকার। প্রশান্ত ভূষণ এদের চেহারা, এরা তো ইতিমধ্যে গত ডেটে বলছি, এ তো আউটেতে থাকার কোনো কারণ নাই, সেটা তো অন্য বিষয়। তাহলে আমাদের মোহাম্মদ হোসেন স্যারের গুরুত্ব বেশি ইনশাল্লাহ, রফিকুল আমিন স্যারের গুরুত্ব বেশি। আমরা এই দুজনের চেহারা দেখি, এই চেহারা দেখে ব্যবসা শুরু করছি 1 সালে। শতকরা 99 লোক আলহাজ মোহাম্মদ হোসেন স্যার এবং রফিকুল আমিন স্যারের কে দেখে, ওদের চেহারা দেখে, ক্লোজিং দেখে ব্যবসা শুরু করছে। আমরা আবারও ওনাদেরকে দেখে শুরু করবো ইনশাল্লাহ। আমাদের ওই প্রশান্ত অত কিছু লাগে না, আমাদের রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার ক্লোজিং দিলেই চলবে। তো যেটা বলছিলাম ইনশাল্লাহ। এবং মোহাম্মদ হোসেন স্যার কালকে আলিশ সেন্টারে আসবেন, এরপরে কচিকাছাতে প্রোগ্রামে অ্যাটেন্ড করবেন। উনি আরও কিছু চমৎকার তথ্য দিয়েছে, এগুলো আপনাদেরকে বলবো না। আমার সাইতে আমার মুখ দিয়ে শুনলে এটা মজা পাবেন না। এই কথাগুলো যদি ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের মুখ থেকে শুনেন, আলহাজ মোহাম্মদ হুসাইন স্যারের মুখ থেকে শুনেন, এটা সবচাইতে বেটার হবে। এবং ইতিমধ্যে ফেসবুক লাইভে আজকে দেখছেন, স্যার সশরীরে আলিশ সেন্টারে ছিল, মিটিং করছে, আমরা এটা ফেসবুক লাইভে দেখছি। বৈশাখী মিডিয়াতে হয়তো নিউজে প্রচার করবে, ওইটাও দেখতে পারবেন। কারণ হোসেন স্যারের, আমি ইউনুস ডেস্ট্রিতে সামান্য বিষয়, আমি কিচ্ছু না।
কিন্তু ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং মোহাম্মদ হোসাইন স্যার একটা ফ্যাক্ট, এটা সবাই বুঝতে হবে। ওনারা ডেস্টিনি কাজ করতে গেলে কোনো কাগজপত্র লাগবে না, পদ পদবি লাগবে না, ওনাদের চেহারাটাই যথেষ্ট। ওই আমরা ছোটকালে গল্প করছি হ্যামিলিয়নের বাঁশিওয়ালা, ওই যে ইঁদুর, হ্যামিলিয়ন বাঁশিওয়ালা যখন সিংহে ফাঁসিতে ফুক দিছে, ইঁদুর সব ওনার ফিসে ফিসে ধরছে। এই ডেস্টিনি মানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, ডেস্টিনি মানে মোহাম্মদ হোসাইন, এই দুইজন একত্রে যৌথভাবে যেই দিকে হাঁটবে ডেস্টিনির লোকজন ওই দিকে মুভ করবে। এটা চ্যালেঞ্জ। ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার আর মোহাম্মদ হোসাইন স্যার একত্রে যেই দিকে হাঁটবে ডেস্টিনি ওই দিকে হাঁটবে। তাই আমি ডেস্টিনি বিরোধী দিকে বলবো, আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার আলির সেন্টারে অফিস চলাকালীন দয়া করে ওনার সাথে কোনোভাবে বেয়াদবি বা অন্য কিছু করার চিন্তা করবেন না, কোনো আইন দেখাবেন না, হাইকোর্টের ম্যাটার দেখাবেন না। দয়া করে সুন্দর করে ওনার বসার ব্যবস্থা, বড় রুম, ভিআইপি রুম ছেড়ে দিয়ে হাইপের সর্বাত্মক সহযোগিতা করবেন। যদি মোহাম্মদ হোসাইন স্যারকে সর্বাত্মক সহযোগিতা না করেন, আইনের ব্যাপার দেখান, কাগজপত্রে বড়াই দেখান, কপালে অবশ্যই দুঃখ আছে, কপালে অবশ্যই দুঃখ আছে। সেটা হোসেন স্যার থেকে জানতে পারবেন ইনশাল্লাহ। কারণ আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার, রফিকুল আমিন স্যার, এরা যেখানে দাঁড়ায় জনগণ এদেরকে দেখেই ব্যবসা শুরু করছে। হোসেন স্যারের ফেস ভ্যালু। তাই আমি সবাইকে বলবো, বিশেষ করে আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার যেহেতু আলির সেন্টারে উঠবেন, আলির সেন্টার বা ডিস্ট্রিবিউট সবাইকে বলবো, আলহাজ মোহাম্মদ হোসাইন স্যারকে সর্বাত্মক সহযোগিতা করবেন, আলহাজ মোহাম্মদ হোসাইন স্যারকে সর্বাত্মক সহযোগিতা করবেন, আলহাজ মোহাম্মদ হোসাইন স্যারকে সর্বাত্মক সহযোগিতা করবেন। ন্যূনতম বেয়াদবির চিন্তা করবেন না। এবং রফিকুল আমিন স্যারের বিরুদ্ধে ফেসবুকে মিডিয়াতে যা লিখতেছেন, স্যার পজিটিভ অ্যাটিটিউডের মানুষ, আপনাদেরকে মাফ করে দিচ্ছে। কিন্তু আলহাজ মোহাম্মদ হোসাইন স্যারকে নিয়ে যদি উল্টাপাল্টা কিছু লেখেন, কোনো নেগেটিভ করার চেষ্টা করেন, আমরা সরাসরি অ্যাকশানে যাব। কি ঘটবে সেটা পরের হিসাব। আমরা সরাসরি আলহাজ মোহাম্মদ হোসাইন স্যারের সাথে যদি কেউ ন্যূনতম বেয়াদবি করার চেষ্টা করে, যদি এটা বলতে চান যে আপনি তো বোর্ডের নাম নাই, আপনি তো সাবেক চেয়ারম্যান, এই জাতীয় করে অর্থাৎ আলহাজ মোহাম্মদ হোসাইন স্যারের অসম্মান হয়, উনি মনে কষ্ট পায়, বসতে অসুবিধা হয়, এই জাতীয় নেগেটিভ প্রচারণা, ফেসবুকে প্রচারণা, এই জাতীয় যদি কাজ করেন, আমরা সরাসরি অ্যাকশনে যাব। কি ঘটবে বাবার সময় নেই। হোসেন স্যারের সাথে টোটাল বেয়াদবি করবেন না। আজকে এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে ডেস্টিনির শত্রুদেরকে, আলহাজ মোহাম্মদ হোসাইন স্যারের শত্রুদেরকে, আলহাজ মোহাম্মদ হোসাইন স্যারের শত্রুদেরকে, আমাদের ডেস্টিনির ভিতরে একতা ভঙ্গকারী শত্রুদেরকে, পোস্ট পদবি দখলকারী শত্রুদেরকে এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে চূড়ান্তভাবে অনুরোধ করব, আলহাজ মোহাম্মদ হোসাইন স্যারের সাথে ন্যূনতম বেয়াদবি করার চেষ্টা করবেন না। কারণ উনি মনে দুঃখ আছে। গত 12 বছর 3 মাস জেল খেটে বাইরে হয়েছে আওয়ামী লীগের থেকে। ওনাকে ফুলের মালা দেওয়ার কথা, ওনাকে সহযোগিতা করার কথা। স্যার ব্যক্তিগত আমার সাথে শেয়ার করছে, ইউনুস 12 বছর 3 মাস 5 দিন জেলে থেকে এত মনে কষ্ট হয় নাই। এই গত মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই বাইরে থেকেও আমি ডেস্টিনিতে কাজ করতে আসতে পারতেছি না। এই মামলা, এরা আমাদের এত শত্রু, এরা এখন রফিকুল আমিন আর মোহাম্মদ হোসাইন স্যার এদের মাইনাস ফর্মুলাতে আগাচ্ছে। এটা কি ছোট্টখানি কথা? সবার কাগজপত্র লাগে না। বাংলাদেশে যেমন 2টা দল আছে, আওয়ামী লীগ, বিএনপি, শেখ পরিবার, জিয়া পরিবার, ওই 2টা পরিবার, ওদের উপরে চলে ওই 2টা দল। ঠিক ডেস্টিনি মানে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, মোহাম্মদ হোসেন স্যার, এদের নামের উপরে চলবে।
এদের 173-তে নামের দরকার নেই, বোর্ডে নাম আছে কিনা, ওই ডেস্টিনির শুরুতে মেমোরান্ডামে নাম আছে তো, এটাই যথেষ্ট। 2012 সালে জেলখানা নেওয়া পর্যন্ত এদের বিরুদ্ধে কেউ প্রচার করে নাই, এটাই যথেষ্ট। আমরা 1 থেকে 2012 পর্যন্ত রেকর্ড দেখব, 12 পরে কি করছে এগুলো আমাদের কাছে কোনো বেল নেই। ওনারা জেলখানায় ছিল, জেলখানায় থেকে আসার পরে কেন উনি গত জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে পড়ছে, এই যে 9-10 মাস আলহাজ মোহাম্মদ হোসাইন স্যার অফিস করতে পারে নাই কেন? এটা ওনার মনে অনেক কষ্ট, উনি এটার উত্তর দিবে, আমি বলবো না। তাই আমি হোসেন স্যারের পর্বটা এখানে আবারও অনুরোধ করব, দয়া করে আলহাজ মোহাম্মদ হোসাইন স্যারের সাথে কেউ বেয়াদবি করার চেষ্টা করবেন না। এখন থেকে আমার এই লাইভটা দেখেন বা অন্য কেউ বলুক, শুনে বলুক, একটা ওয়ার্কিং প্ল্যান রেডি করে ফেলান ডেস্টিনি বিরোধীরা, কিভাবে মোহাম্মদ হোসেন স্যারকে সহযোগিতা করবেন এবং হোসেন স্যারের সাথে বেয়াদবি কেউ যদি ন্যূনতম বেয়াদবির চেষ্টা করে আমরা সরাসরি অ্যাকশানে যাব। কি ধরনের অ্যাকশন? সকল ধরনের অ্যাকশন। কি ধরনের অ্যাকশন? সকল ধরনের অ্যাকশন। আলহাজ মোহাম্মদ হোসাইন স্যারের সাথে যারা বেয়াদবি করবে আমরা কি ধরনের অ্যাকশন নেব? সকল ধরনের অ্যাকশন। শুধু স্যার বলবে ইনশাল্লাহ। স্যার কত কষ্ট করে 8-9 মাস 10 মাস আগে ছেলেও হাসিনার জেলে বন্দি, জেল থেকে বাইর পর সবাই সহযোগিতা করবে। এই বোর্ড আজকে খবর নিয়েছেন হোসেন স্যার কেন আসতে পারে না? খবর নেওয়া উচিত ছিল। ওই যে নোয়াখালী আঞ্চলিক ভাষা একটা কথা আছে, পোলাফাইন ছিন্নি খালি কাঠ দ্বারায়, মোল্লা চিনলি না। আপনারা ডেস্টিনি বিরোধীরা মোল্লা চিনেন না। এই রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার, এই দুই মোল্লা, ওনাদের কারণে ডেস্টিনি আজকের এইখানে। এই যে কিনা ফ্লোরে বসেন, চেয়ার টানায় বসেন, এই দুইজনের অবদান। এই রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যারের সাথে যত দ্রুত মাপসাইয়া সঠিক পথে ফিরে যাবেন ততই মঙ্গল। ওকে, এবার এই এজেন্ডা এখানে, এবার দ্বিতীয় এজেন্ডাতে আসেন। প্রশান্ত ভূষণ বড়ুয়ার বিষয়ে জানতে চাইছেন, এটা অবশ্যই আপনাদেরকে হালকা করে বলি, ডিটেলস বলা যাবে না। ডিটেলস হাইকোর্টের অর্ডার, যেহেতু আমরা ডিটেলস এখনো অর্ডার দেওয়ার সময় আমি করেছিলাম না। আমি আজকে সারাদিন সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত আলহাজ মোহাম্মদ হোসেন স্যারের মামলা নিয়ে জজ করে ব্যস্ত ছিলাম। জাস্ট পরবর্তীতে আমি যতটুকু খোঁজখবর নিয়ে এটা সংক্ষেপে আপনাদেরকে বলি। ইতিমধ্যে আপনারা জানেন যে 2022 সালে একটা বোর্ড গঠন হয়েছে। ডেস্টিনি 13 জনের উপরে আওয়ামী লীগ 6 জনকে দিয়ে দিছে, 3 জন পদত্যাগ করে চলে গেছে আর 3 জন। এই 3 জনের একজন হইল সাবেক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া, একজন হলো ইঞ্জিনিয়ার আহমেদ মুশফিক আনাম, আর একজন হলো ইকবাল জামান সাহেব। এই 3 জন, এই 3 জনের মধ্যে প্রশান্ত ভূষণ বড়ুয়া বিগত 24 সালের মে মাসে আনুষ্ঠানিকভাবে ডেস্টিনির এই বোর্ডের 173-র মাধ্যমে চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হইয়া যাবতীয় পাওয়ার হাতে নিয়ে নেয়। এবং উনি এই পাওয়ার নেওয়ার 42 দিনের মাথায় আমাদের আরেকটা হাইকোর্টের অর্ডার আছে, কোম্পানি ম্যাটার 308/2021, ওই বৈশাখীর বোর্ডে ঢুকে ওই জায়গারও চেয়ারম্যান হয়ে যায়, অল ইন অল হয়ে যায় প্রশান্ত ভূষণ বড়ুয়া। তাহলে হাইকোর্টের মধ্যে 2টা আবেদন করা হয়েছে। একটা হলো ডেস্টিনির 173 থেকে প্রশান্তকে বাদ দেওয়ার জন্য, বাকি 15 জনের মধ্যে 15 জনের মিটিং ডাকছে, তার মধ্যে ওই মিটিংয়ে 11 জন উপস্থিত হয়েছে, আর বাকি 4 জন উপস্থিত হয় নাই। সাইফুল আলম রতন সাহেব, কামরুল ইসলাম তুহিন সাহেব, প্রফেসর মঈন সাহেব, ইকবাল কাদেরি, এই 4 জন উপস্থিত হয় নাই, অর্থাৎ একমত হয় নাই। ইনাদের প্রশান্ত ভূষণ বড়ুয়া, আওয়ামী লীগ, ছাত্রলীগ, এটাই ভালো লাগে।
প্রশান্ত লন্ডন থাক না জাহান নামে থাক, সমস্যা নাই, এটাই ওনাদের ভালো লাগে, এই জন্য ওনারা একমত নেই। বাকি 11 জন একমত হইয়া হাইকোর্টে একটা আবেদন করছে। ওই আবেদনকারী এই বোর্ডের লিগেল অ্যাফেয়ার্স কমিটির প্রধান বিপ্লব বিকাশশীল ভাই, ডায়মন্ড এক্সিকিউটিভ আমাদের বোর্ড মেম্বার বিপ্লব বিকাশশীল ভাই হাইকোর্টে একটা আবেদন করছে। ওই আবেদনটা এখনো শুনানি হয় নাই, পেন্ডিং। কিন্তু আজকে আপনারা যেটা শুনছেন, ওই যে বৈশাখীর যে আবেদনটা 308-21, এটা নিয়ে অনেক ঝামেলা গেছে। তা আমি যতটুকু আজকে আপনাদেরকে এতটুকু বলি, আমরা যে সংবাদটা পাইছি পুরো কোর্টের অর্ডারটা পাইলে বাকিটা পাবো। প্রশান্ত ভূষণ বড়ুয়াকে ওই বোর্ড থেকে আনুষ্ঠানিকভাবে বাদ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের কাছে আরেকটা সংবাদ আসছে, 8-10 জন গণ্যমান্য হত্যাকর্তা ডেস্টিনির লাভারে নাকি এই বোর্ডের মধ্যে যুক্ত করার জন্য ব্যবস্থা করা হয়েছে, নামগুলো আসছে। তা আমরা এখনো নিশ্চিত হই নাই, অর্ডারটা আসলে বুঝতে পারবো। হ্যাঁ, যদি ঘটনাটা সত্যি হয় আপনার চিন্তা করার দরকার নাই। হাইকোর্টের অর্ডার, বাংলাদেশ টোটাল কোর্টটার নাম হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট। টোটাল কোর্ট হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট, বাংলাদেশের সর্বোচ্চ আদালত। এই বাংলাদেশ সুপ্রিম কোর্টের 3টা স্টেজ, একদম সর্বনিম্ন স্টেজ হলো হাইকোর্ট। এর উপরে একটা মাঝামাঝি কোর্ট আছে, এটা আপনারা আইনজীবীরা বুঝবে, এটা চেম্বার জজ আদালত বলে, চেম্বার জজ। এর উপরে হইলো সর্বোচ্চ হইলো আপিল ডিভিশন, প্রধান বিচারপতির এজলাস। তাহলে এখানে 3টা স্তরের সমন্বয় হইল বাংলাদেশ সুপ্রিম কোর্ট। যদি কোনো কারণে প্রশান্ত আউট, সেটা তো উনি লন্ডন পলাতক, কোম্পানি আইনের 101 ধারা অনুযায়ী 3 মাসের বাইরে বিদেশে থাকলে কোম্পানি চালাইতে পারবেন না, প্রপার নিয়মে কাউকে দায়িত্ব দিতে হবে। প্রশান্ত সেই কাজটা করে নাই এবং উনি একাধিক মামলা ওয়ারেন্টের আসামি, বাংলাদেশে আসলে অ্যারেস্ট হবে। এখন প্রশান্তর পোস্ট মাস্টারের একমাত্র পদ্ধতি হলো বাংলাদেশে আসে হাজিরা দিতে হবে। আমি যদি ভুল করে না থাকি এই মুহূর্তে এটা সম্ভব না, যার কারণে ধরেন প্রশান্ত আউট হবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা শুনতে পাচ্ছি ইতিমধ্যে, এর আগে আমি লাইভে বলছি, কিছু লোককে ঢুকানোর চেষ্টা করা হয়েছে এবং নাকি চেষ্টা করা হয়েছে এবং এটা নাকি সাকসেসও হয়েছে। আমাদের ডেস্টিনি 45 লক্ষ লোকরে করে দেখে না, বাইর থেকে হায়ার করে মাল্টি লেভেল মার্কেটিং MLM বুঝি না লোক আনতেছে। বৈশাখীতে ইনকাম ভালো তো ওই বোর্ডে ঢুকার জন্য, ডেস্টিনির ইনকাম মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানির মালিকানা বৈশাখী, চেষ্টা করতেছে, অসুবিধা নেই। যদি আমরা অর্ডারটা পাই, প্রথম তো এটা চেম্বার জজে গেলে আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ এটা চেম্বার জজ স্টে করাই দিব, ইনকামিংটা চেম্বার জজ অবশ্য। এরপরে উপরে আপিল ডিভিশন তো আছেই, সেখানে চূড়ান্ত শুনানিতে, কারণ এই বোর্ডে এখানে যদি আসে আমাদের 45 লক্ষ ডিস্ট্রিবিউটর আসবে, ডেস্টিনি কোঅপারেটিভের 17.5 লক্ষ টিপ্লান্স বিনিয়োগকারীরা আসবে, ডেস্টিনি কোঅপারেটিভের 8.5 লক্ষ ইনভেস্টাররা আসবে, যাদের নামগুলা দেখতেছি আমি শুনে হাসতে হাসতে শেষ। বেকুব প্রশান্তর মতো ওদের বেইজ্জতি হওয়ার ইচ্ছে আছে তো, এই জন্য ডেস্টিনি সম্পদ খাইবার জন্য, ডেস্টিনি বোর্ডে আসার জন্য ওরা উঠে পড়ে লেগছে। আমি ছোট একজন আইনজীবী, আমি বড় আইনজীবী না, আমি একদম আইন পেশার ছোট স্তরে আয়কর আইনজীবী ও কোম্পানি আইন উপদেষ্টা হিসাবে। কিন্তু আমি কোম্পানি আইনটা খুব ভালোভাবে বুঝি ইনশাল্লাহ, যতটুকু আল্লাহ পাক। এই পর্যন্ত অনেক লিমিটেড কোম্পানি বিভিন্ন ক্লায়েন্টে করে দিছি। আমি কোম্পানি আইনে অনুযায়ী বলবো, যারা এই নামগুলা হাইকোর্টে দিছে এখানে তারা হইলো বেকুব, আর যারা নাম এগ্রি করছে আমরা ঢুকতাম চাই, তারা তো আরো বেকুব এবং বেয়াদব। এরা সম্পদ লোভী, এরা আরেকজনের সম্পদ নিজেরটা খাইতে পারে না। ডেস্টিনি গ্রুপে 45 লক্ষ, এরা ভুলে গেছে এখানে ডেস্টিনি 45 লক্ষ লোক আছে। এরা ভুলে গেছে এখানে ডেস্টিনি 17.5 লক্ষ টি বিনিয়োগকারীরা আছে। এরা ভুলে গেছে এখানে 8.5 লক্ষ ইনভেস্টাররা আছে। এরা ভুলে গেছে ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন একটা রাজনৈতিক দল গঠন করছে, ইনশাল্লাহ নিবন্ধন সেটা আসতেছি। এরা সব কিছু ভুলে গেছে।
মনে করছে এরা তো প্রতিবাদ করে না, পাশার মধ্যে মারে না, তো যা করে তা হয়। আমরা সারা বাংলাদেশে আমরা অর্ডারটা আগে পাই, যারা ঢুকছে এদেরকে খুঁজে খুঁজে এদের বাসস্থান, অফিসস্থান, জন্মস্থান, কর্মস্থান সব জায়গায় আমরা মানববন্ধন করব, ঘেরাও দিব। কি আপনার এমন যোগ্যতা ডেস্টিনি বোর্ডে আপনি আসতে চাচ্ছেন? ডেস্টিনির সম্পদ বৈশাখীতে বেতন খেতে চাচ্ছেন? আবার শুনতেছি বড্ডা নেতারা নাকি বৈশাখী আগে বিক্রি করছে। নেতার নাম বলবো না, বড় দল আবার কি করে, কি করবে? গুম করবে, মেরে ফেলবে, মাইরে ফেলান। সারা জীবনে মৃত্যু আসবে একদিন, এটা অবধারিত, দরকার নাই এটাকে ভয় পাওয়া। প্রতিদিন জীবনে মৃত্যু একবার আসবে, সেটা নির্ধারিত। এই একবার মৃত্যুর লাই প্রতিদিন টেনশন করার দরকার নাই, এটা টেনশন করি না। সৃষ্টিকর্তার নিয়মে, আল্লাহর নিয়মে যেদিন আজরাইল ভাড়াই দিব সেদিন আজরাইল চলে আসবে নির্ধারিত। কিন্তু এখন শুনতেছি একসময় বিক্রি করছে টাকা দিন, এখন নাকি বৈশাখে বিক্রি করা হয় নাই, আবার বোর্ডে ঢুকবে। যারা নামগুলা দিছে তারা একটা বেয়াদব, যারা বোর্ডে ঢুকতেছে তারা বেয়াদব। তারা এখনো জানে না ক্ষমতা সবকিছু। আপনার কি হাসিনার চাইতে শক্তিশালী হয়ে গেছেন? অবশ্যই না, হাসিনার তলবি তল্ল করে গেছে। বরঞ্চ আমি বলি যে 8-10 জনের নাম দেখছি, হ্যাঁ 2-1 জনের নাম দেখছি, যেমন সাইফুল আলম, রতন সাহেব, কামরুল সাহেব, এদের নামও দেখছি। তো এরা তো আমাদের ডেস্টিনির 15 জন বোর্ডের মধ্যে আছে, 173 এরা থাকতে পারে। অর্থাৎ আমাদের যা কিছু ঘটবে এই 15 জনের মধ্যে ঘটবে বোর্ডের। একজন যদি প্রশান্ত, এরপরে যদি ইন করার হকদার থাকে, ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার প্রথম হকদার, মোহাম্মদ হোসাইন স্যার প্রথম হকদার, হারুন সাহেবের ফ্যামিলি যারা পলাতক, গোপরান সাহেব হকদার। এখন আমি নাকি গোপরান স্যার, সাইদুর রহমান, মেজবাউদ্দিন সব এরা হকদার। এখন শুনছি যে বিদেশ থেকেও নাকি প্ল্যান প্রোগ্রাম করে জোট করা হয়েছে, মহাজোট। এটাকে তো মহাজোট করা যাবে না, এটা হলো একটা মহাজোট। ডেস্টিনিকে টার্গেট, যেটা আওয়ামী লীগকে টার্গেট করছে, এখানে প্রচুর সম্পদ আছে, খাইতে হবে। পোস্টে আইতে পারলে তো টাকারে 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 ফরদনে ফোদ্দারি। আমি শুধু আপনাদেরকে এই লাইভ অনুষ্ঠানের মধ্যে একটা কথা বলবো, এখানে শুধু ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার, এই দুজনদের হিসাব করলে হবে না। এদের সাথে আরো লোক আছে, 45 লক্ষ লোক আছে, এটা হিসাব করার সময় আইছে। এবং রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন স্যার ভদ্রলোক, এই জন্য ডিক্লার দেয় না এতদিন। ডিক্লার দেওয়ার পর দেখবেন আমাদের এইটা চূড়ান্ত। আমি ব্যক্তিগতভাবে আমার অভিমত বলতেছি, আমি কি করব? আমি যদি শুনি ডেস্টিনির কোনো বোর্ডে ফরখাউয়া, ফরগাসা, ফরখাউয়া, ফরগাসা, ফরখাউয়া, ফরগাসা, ফরখাউয়া, এরকম না কেউ ঢুকে, যারা ডেস্টিনির ডিস্ট্রিবিউটার হয় নাই, একটা ক্লোজিং দেয় নাই, MLM কি বুঝে না, আজীবন ডেস্টিনি বুয়া করছে। এই ফরখাউয়া গুলা, ফরগাসা গুলা যদি ডেস্টিনি বোর্ডে ঢুকে বড্ডা বড্ডা স্যালারি নেয়, আমি জনস্বার্থে রিড করব, আমি যেই কাজটা করব। প্রত্যেক ডিস্ট্রিক্টে জানাই এদের জন্মস্থান, কর্মস্থান, বাসস্থান সব ঘেরাও দাও। যেই বিচারকে অর্ডার দিব, চেম্বার জজ, যদি আমরা ওই বিচারকের গাড়ি যাওয়ার সময় আমরা ওনার বাসার সামনে দাঁড়াই থাকবো, মানববন্ধন। আমরা হাইকোর্টের সাইড ভাষে মানববন্ধন করব। আমরা সরকারকে স্মারকলিপি দেব যে ফরখাউয়া, এদের কাম কাজ নাই, মানুষের সম্পদ খাইবার লাই। এই ফরখাউয়া গুলা নিজেরা কোনো কাম কাজ করতে পারে না, পলিটিক্স করি, বড্ডা বড্ডা মামলা মকদ্দমা। শুনতে ব্যারিস্টার না আইনজীবী ঢুকতেছে, মামলা মকদ্দমা পায় না। পাবলিকরে যেমন ব্যারিস্টার প্রশান্ত ভূষণ ওরা ডেস্টিনি বোর্ডে আইছে, মামলা মকদ্দমা হয় না, মক্কেল পায় না, আরেকজনের সম্পদ ভোগ করে। এরকম না শুনতেছি কয়েকজন নাকি বোর্ডে ফরখাউয়া গুলা ঢুকতে চেষ্টা করতেছে। নোয়াখালীর ভাষা এদেরকে বলে ফরখাউয়া, ফরখাউয়া, ফরগাসা, ফরখাউয়া, ফরগাসা। ডেস্টিনি জমানো সম্পদ খাইতেছে। ডেস্টিনি 8.5 লক্ষ ডেস্টিনি মাল্টিপারপাস কোপারেটিভ বিনিয়োগকারীরা ছাড় দিবে না, এখন সচেতন। ডেস্টিনি 17.5 লক্ষ বিনিয়োগকারীরা টি প্ল্যান্টেশন সচেতন, ছাড় দিবে না। 45 লক্ষ ডিস্ট্রিবিউটার ছাড় দিবে না।
পাই পাই হিসাব নিবে। এবং আমরা বোর্ডের নামগুলা শির হওয়ার পরে আদালত অর্ডার পেলে যে সাক্ষাৎকার নিব, আপনার কি এমন যোগ্যতা ডেস্টিনি বোর্ডে আসলেন, আপনার কি এমন যোগ্যতা বৈশাখীর বোর্ডে আসলেন, আমরা সাক্ষাৎকার নেব। আমরা ওনাদের পিছে পাবলিকের পিছে জনগণ লাগাই দিব ইনশাল্লাহ। আমরা সাক্ষাৎকার নেব কি এমন যোগ্যতা এখানে আসছেন। ওকে, তো প্রশান্ত জিনিসটা আউট, এতটুকু নিশ্চিত থাকেন ইনশাল্লাহ, বাকিটা জানবেন। এটা হলো বৈশাখীর বোর্ডের শুনানিটা আজকে হয়েছে, এতটুকু নিশ্চিত করতে পারি প্রশান্ত আউট। বাকি কে কে নাকি ঢুকতেছে এটা নিয়ে তো এখন কি হলে কি করবো এটা বলবো সামনে, আমরা ওয়ান পে ইনশাল্লাহ। ফরখাউয়া গুলারে কি করতে হইব এটা আমাদের ওই বাড়ির মালিকের জানা আছে, বাঁটিয়া কেমনি উচ্ছেদ করতে হয়। ফরখাউয়া এদেরকে আমি বলো ফরখাউয়া, যারা এখানে তালিকা করছে তালিকা দিছে সবগুলো হলো বেয়াদব স্টুপিড ফরখাউয়া। কোর্ট যদি অনুমোদন করে থাকে কোর্টকে আমরা প্রশ্ন করবো। যাক, কোর্টের বিরুদ্ধে আন্দোলন করা যায় না, প্রধান বিচারপতিরে তো ঘেরাও দিয়ে এই যে এনসিপির পোলাফাইন, এই যে বিপ্লবীরা, প্রধান বিচারপতির বিরুদ্ধে কথা বলা যায় না। কিন্তু এখন পৃথিবী পাল্টে গেছে, প্রধান বিচারপতি এখন জজ কোর্টে অ্যারেস্ট, নিম্ন আদালত ছোট্ট একজন জজের সামনে যায় জামিন চায়, হ্যান্ডকাপ পরে দাঁড়ায় থাকে প্রধান বিচারপতি। এবং আন্দোলনের মুখে প্রধান বিচারপতি হাইকোর্ট সারি চলে গেছে, আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পালিয়ে গেছে, পৃথিবীর নিয়মগুলো পাল্টে গেছে, বুঝতে হবে পৃথিবীর নিয়মগুলো পাল্টে গেছে। তো প্রশান্তর অধ্যায় একটা থেকে ক্লোজ, আরেকটা 173 হয়তো এই সপ্তাহের সময় বাকিটা হবে ইনশাল্লাহ। এই গেল দুইটা। লাস্ট আরেকটা ব্রেকিং নিউজ, যদিও আজকে একটু আইন ভেঙে ফেলবো, ফেসবুক লাইভের থিওরি না ভেঙে উপায় নেই। সেটা হলো বাংলাদেশ আম জনগণ পার্টি। আমি এটার কেন্দ্রীয় কমিটির সদস্য। যদিও এই লাইভের অনুষ্ঠান একমাত্র উদ্দেশ্য ছিল শুধু ডেস্টিনি রিলেটেড কথাবার্তা বলবো, হ্যাঁ, তবে আজকে থেকে আমি সিদ্ধান্ত নিছি, ইতিমধ্যে আপনারা জানছেন ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার একটা দল গঠন করছেন এপ্রিল মাসে, বাংলাদেশ আম জনগণ পার্টি। এরপরে ইসিতে আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি। স্যার যখন এপ্রিল মাসের 17 তারিখে আম জনগণ পার্টি নিবন্ধন নিল, আত্মপ্রকাশ করলো, ঘোষণা দিল, আমি এর 12 দিনের মাথায় 30শে এপ্রিল গিয়া ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের সাথে আনুষ্ঠানিকভাবে ঐক্যমত হইয়া বাংলাদেশ আম জনগণ পার্টিতে যোগদান করছি এবং কেন্দ্রীয় কমিটির একজন সদস্য। আমাদের এখনো দলের পোস্টগুলা বন্টন করা হয় নাই, শুধুমাত্র দলের আহ্বায়ক ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন, দলের সদস্য সচিব ফাতেমা তাসনিম ম্যাডাম, মুখ্য সংগঠক সোহেল রানা সম্পদ ভাই, এরপরে 8 বিভাগে আমাদের 8 জন সমন্বয়ক বা আহ্বায়ক দেওয়া হয়েছে, এরপরে বিভিন্ন জেলা, এরপরে আল্লাহ যদি বাঁচায় দলের রেজিস্ট্রেশন পরবর্তী আমাদের পোস্ট পদবি বন্টন করা হবে। এখন আপাতত আমরা সবাই কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে আছি। যাক, তো ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে একটা ইলেকশন করবে চিন্তা ভাবনা করতেছে। এই নির্বাচন কমিশন তার আগে তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলকে নিবন্ধন দেওয়া না দেওয়ার একটা সিদ্ধান্তে আসতে হয়। তো ইতিমধ্যে এটা 30শে সেপ্টেম্বরের মধ্যে একটা সিদ্ধান্ত দেওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশে প্রায় 100+ দল আবেদন করে প্রাথমিকভাবে, সবগুলা রিজেক্টেড, 22টা দলকে প্রাথমিক সিলেক্টেড করে। তার মধ্যে সেপ্টেম্বর 30-এর মধ্যে নির্বাচন কমিশন 7টা দলকে চূড়ান্ত নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়ে কথা বলে। পরবর্তীতে এখান থেকে আপনারা জানেন তার মধ্যে 2টা দল বাংলাদেশ লেবার পার্টি এবং নিজাম ইসলামী ইতিমধ্যে তাদের হাইকোর্টের চলমান প্রক্রিয়া নিয়ে নিবন্ধন নিয়ে নেয়। আর 5টা দল ছিল, 5টা দল থেকে আমাদের বিষয়ে যেটা একবার তদন্ত করছে, পরবর্তীতে পুনঃ তদন্ত করছে, এরপরে অধিক তদন্ত করছে। তো আজকে আমরা যে সংবাদটা পাইলাম, নির্বাচন কমিশন যে ফ্রেক ব্রিফিং দিছে
যে আগামীকালকে পত্রিকা বিজ্ঞপ্তি দিয়া ওই তিনটা দলকে এনসিপি, সমাজতান্ত্রিক দল জাসদ সিরাজুল ইসলাম এবং আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার এবং ফাতেমা তাসনিমের আবেদিত বাংলাদেশ আম জনগণ পার্টি, এই এনসিপি নাহিদ ইসলাম সভাপতি, এই দল তিনটাকে আনুষ্ঠানিক ওনার রেজিস্ট্রেশন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করছে। এটা নিয়ে কারো আপত্তি আছে কিনা আগামীকালকে পত্রিকায় হয়তো এই ব্যাপারে আসবে এবং 12 তারিখের মধ্যে এটা নিষ্পত্তি করবে, এরকম না একটা সংবাদ আমি মিডিয়াতে দেখছি। তো এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করতেছি যে বাংলাদেশ আম জনগণ পার্টি নিবন্ধন পাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যারের নেতৃত্বে দেখবেন আপনারা, আমরা বাংলাদেশের রাজনৈতিক দলের ফরম্যাট চেঞ্জ করে দেব ইনশাল্লাহ। আমাদের দল থাকবে শুধুমাত্র জনগণের উপকার করার জন্য। আমরা জনগণের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত করব না, এমন কোনো কাজই করব না। একমাত্র পলিটিক্স থাকবে আমাদের টোটাল জনগণের উপকার করার জন্য। সেটা নিয়ে আরো ডিটেলস বলবো। তার আজকে ব্রেকিং নিউজ কয়েকটা। 1 নম্বর ব্রেকিং নিউজ, হোসেন স্যার সব মামলা থেকে জামিলা মুক্ত ইনশাল্লাহ। আলিশ সেন্টারে নিয়মিত অফিস করবেন। আজকে উঠছেন, কালকে 10টায় উঠবেন, সবাই আগামীকালকে থাকবেন। এবার হোসেন স্যারের আম্মা অসুস্থ, ওইটা দেখে আলহাজ মোহাম্মদ হোসেন স্যার নিয়মিত অফিস করবেন। এবং আলহাজ মোহাম্মদ হোসেন রফিকুল আমিন স্যার একে একে মিলে 11, অর্থাৎ এতদিন আমরা যে 1 গুণ শক্তিতে খেলতাম, আমরা 11 গুণ শক্তিতে খেলবো আগামীকালকে থেকে। অর্থাৎ আমাদের 10 গুণ শক্তি বৃদ্ধি পেল। অর্থাৎ 2টা 1 পাশাপাশি বসাইলে একে একে 11, একে একে যোগ করলে 2 হয় না, পাশাপাশি 1। আমাদের ডক্টর মোহাম্মদ রফিকুল আমিন স্যার, মোহাম্মদ হোসেন 11, ফুটবল টিম 11, ক্রিকেট টিম 11 এবং 11 অনুযায়ী আমরা খেলবো। কালকে থেকে আমাদের 10 গুণ শক্তি বেশি। এই হলো প্রথম একটা নিউজ। সেকেন্ড হলো বসন্ত 2টা জায়গা থেকে বাতিল হওয়ার কথা, একটা থেকে ইনশাল্লাহ বাতিল হয়ে গেছে, আরেকটা তো হয়ে যাবে। 2টা নিউজ। তৃতীয় হলো আমরা বাংলাদেশ আম জনগণ পার্টির নিবন্ধন পাচ্ছি আলহামদুলিল্লাহ। এবং এই জন্য আমি যেটা করব, 12 তারিখের মধ্যে সিদ্ধান্ত আমাদের সার্টিফিকেট এসে গেলে এরপর আমি সপ্তাহে 1 দিন, অর্থাৎ যেটা আজকে আমি আইনটা ব্রেক করলাম ডেস্টিনি গ্রুপ রিলেটেড প্রোগ্রামে, আমি আজকে আম জনগণ নিয়ে বলছি, যেটা আমার নিজের কাছে খারাপ লাগে। তাই আমি সপ্তাহে সিদ্ধান্ত নেব 1 দিন 1 ঘন্টার জন্য আম জনগণ নিয়ে দলীয় পলিটিক্স নিয়ে কাজ করব। যেটা আমি শুরুতে বলছি, আমি জনগণের জন্য কাজ করতে চাই। আমি ওই যে সূরা বাকারা, ওই যে কালা রব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হে নবী আপনি স্মরণ করুন যখন আপনার প্রতিপালক ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই, আমি সেই প্রতিনিধি হতে চাই, আমি আল্লাহর থেকে রিওয়ার্ড চাই। মানুষ আল্লাহর সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, আমি সেই মানুষের জন্য কাজ করব। মানুষের জন্য কাজ করে রিওয়ার্ড চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আমি মানুষের জন্য কাজ করতে চাই, কিন্তু মানুষের থেকে আমি রিওয়ার্ড চাই না। তাই আজকে যারা, আমি আমার আল্লাহ থেকে রিওয়ার্ড নিব। কিছু রিওয়ার্ড আমার আল্লাহ দৃঢ় বিশ্বাস দুনিয়াতে দিবেন, কিছু আমাকে অফার আখেরাতে দেবেন, কিছু আমার ইতিপূর্বে গুনাহগুলা মাফের জন্য আল্লাহ কাপ কেটে দিবেন। এবং ইতিমধ্যে কিছু আত্মীয় স্বজনের বিষয় সব মিলাই যাক। তাহলে আজকে আরো বেশ কিছু ব্রেকিং নিউজ আছে, যেটা আমাদের 80% কমপ্লিট স্বপ্নের শহর নিয়ে বলতে চাইছিলাম। 1 ঘন্টা হয়ে গেছে ইনশাল্লাহ। যে অনেকে নেগেটিভ স্বপ্ন শহর নাকি প্লট বুকিং দিতে পারবে না। যাদের বিশ্বাস একটু কম আপনারা পরে আসেন, আর যাদের বিশ্বাস বেশি তারা আগে আসেন, অসুবিধা নেই, সবাই আসতে হবে এমন কোনো কথা নাই। আর যারা এটা নিয়ে নেগেটিভ প্রচার করেন ফেসবুকে, বেকুব ভাই, আপনারা নিজের খাই মোস্তারেন কেন? আপনি স্বপ্ন শহরের বিরুদ্ধে প্রচারের জন্য টাকা পান, দরকারটা কি? আচ্ছা যাক, ফাইনালি যেহেতু আমার নির্ধারিত লাইভ 1 ঘন্টা হয়ে গেছে, আজকে আর লাইভ দীর্ঘায়িত করব না। তবে আগামীকালকে প্রশ্ন উত্তর পর্ব, আগামীকালকে রাত্রে 9টা থেকে আল্লাহ পাক যদি আমাকে বাঁচাই রাখে, বুধবারে রাত্র 9টা থেকে 10টা আমি প্রশ্ন উত্তর পর্ব করব, যেখানে আপনারা সরাসরি ফোন করতে পারবেন। আমার ছোট্ট একটা ফোনে
এই নাম্বারটা হলো 017 অথবা আমার পোস্টের নাম্বারটা আছে, এই নাম্বারটায় কল দিলে আমি সরাসরি আপনার প্রশ্ন উত্তর দেব, অথবা এখানে ইনবক্সে লিখে দিতে পারেন, কমেন্টস দিতে পারেন, এভাবে উত্তর দেব। আগামীকালকে একটা প্রশ্ন উত্তর পর্ব ইনশাল্লাহ। আর আগামীকালকের প্রশ্ন উত্তর পর্বে সকল প্রশ্ন উত্তর দেব। আজকে সবার প্রশ্ন উত্তর দিতে পারলাম না, যেমন এই মুহূর্তে আব্দুল আহাদ ভাই দেখতেছেন, ইসমাইল হোসেন ভাই দেখতেছেন, একরাম হোসেন ভাই দেখতেছেন, আরো অনেকেই দেখতেছেন। আব্দুল হান্নান মামুন, ও সিটাগান থেকে আব্দুল হান্নান মামুন ভাই, হ্যাঁ বড় ভাই কি অবস্থা, আপনি দেখতেছেন। জসিম দেখতেছেন, সালমা বেগম দেখতেছেন। তো এইভাবে আর নাম ধরে ধন্যবাদ দিতে পারলাম না। মোট কথা যারা দেখেছেন, লাইক কমেন্টস করেছেন, ভবিষ্যতে দেখবেন, পরে দেখবেন, লাইক কমেন্টস করবেন, সবাইকে অন্তর থেকে আন্তরিক ধন্যবাদ। আমার এই লাইভের মাধ্যমে যদি ডেস্টিনি গ্রুপের জনগণের কোনো উপকার হয়, সঠিক তথ্য পায় এবং এই ব্যবসাটা চালু হয়, আমরা আমাদের কর্মসংস্থান ফিরে পাই, সমাজে অবহেলা থেকে মুক্তি পাই, এটাই আমি নিজেকে ধন্য মনে করব। যাক, ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ঠিকমতো আমার পেশাগত কাজ চালিয়ে যেতে পারি, আমি যাতে মানুষকে মানুষ থ্রেড দিলে অন্যায় যাতে ভয় না পাই, আমি যাতে সর্ব অবস্থায় তাওয়াক্কালতু আলাল্লাহ, আমি যাতে সর্ব অবস্থা আল্লাহর উপর তাওয়াক্কালতু করতে পারি, আমি যাতে ভয় পাই, শুধু ভয় পাইলে আল্লাহকে ভয় পাবো, ভালোবাসলে আল্লাহকে ভয় পাবো। আল্লাহর সৃষ্টি মানুষকে যাতে ভয় না পাই, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়া যাতে আমার প্রতি কোনো আঘাত থ্রেড আসলো যাতে আমি ভয় না পাই, এই জন্য আপনাদের সবাই থেকে দোয়া কামনা করতেছি। শুরুতেই লাইভে বলছিলাম 1995-তে এসএসসি পাস করেছি, বয়স এখন 46+ চলে। আল্লাহ পাক যেই কদিন আমাকে বাঁচিয়ে রাখে, এই কয়েকটা দিন আমি মানুষের জন্য কাজ করতে চাই, মানুষের উপকারের জন্য কাজ করতে চাই, মানুষের উপকারের জন্য রাজনীতি করতে চাই, মানুষের উপকারের জন্য সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, ধর্মনীতি সব মানুষের কল্যাণে করতে চাই। আমি যাতে মানুষের কোনো ক্ষতি করতে না করি এবং আমার দ্বারা যাতে ক্ষতি না হয়, এবং যারা মানুষের ক্ষতি করে তাদেরকে যাতে বাধা দিতে পারি, এই শক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাই। আর আপনাদের সমর্থন চাই, লাইক কমেন্ট শেয়ার করে তা দিয়ে দিবেন। এবং আমি এই ভিডিওটাতে যখন ইউটিউবে আবার আপলোড করি, ওই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক শেয়ার করে দিবেন। যাক, আপনাদের সবার মূল্যবান সময় নষ্ট করে আমার এই লাইভ দেখার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ, সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি। কারণ দর্শক আপনারা না দেখলে আমার এই পরিশ্রমের কোনোই লাভ হতো না। ডে বাই ডে ভিউ বাড়তেছে, আপনারা উৎসাহ দিচ্ছেন, তাই আমি লাইভ বাড়াচ্ছি। লাইভের পরবর্তীতে যারা অফ টাইমে দেখবেন, পরবর্তী লাইক কমেন্ট শেয়ার করবেন, তাদেরকেও আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকেন, আবার দেখা হবে আগামীকাল 9টায় প্রশ্নোত্তর পর্ব নিয়ে। আগামীকাল বুধবার 9টায় প্রশ্নোত্তর পর্ব নিয়ে দেখা হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।